প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 যেটা ওয়েব ডিজাইন, পরিচিতি এবং এইচটিএমএল, তো এই অধ্যায় হইতে কুমিল্লা বোর্ড 2023 যে সৃজনশীলটা আসছে, 6 নাম্বার যে সৃজনশীলটা আসে সেটা আমরা সলভ করবো অ্যাকচুয়ালি। তো 6 নাম্বার সৃজনশীল আসার কারণে এখানে 6 নাম্বার দিয়ে দেওয়া আছে আর কি। তো মূলত এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল কোশ্চেন আসছে, তো তার মধ্যে 6 নাম্বার যেটা সেটা আমি সলভ করতেছি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে সৃজনশীল প্রশ্নটার। তো লেখা আছে এখানে নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে দেখতে পাচ্ছি একটা আসলে টেবিল আছে, ঠিক আছে। তো এইচটিএমএল একটা টেবিল আছে, একটা ওয়েব পেজে এই টেবিলটা কিভাবে প্রদর্শিত হয় সেই টাইপের কনসেপ্টগুলা আমাদের এখানে অ্যাপ্লাই হবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমরা টেবিলে দেখতে পাচ্ছি সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এগুলো আছে এবং পরবর্তীতে সাবজেক্টগুলো আছে। সায়েন্সের নিচে আছে, ঠিক আছে, ফিজিক্স, কমার্সের নিচে অ্যাকাউন্টিং, তারপরে হিউম্যানিটিসের নিচে আছে হিস্ট্রি। তো এভাবে পরবর্তীতে কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি আছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা টেবিল, সিম্পল একটা টেবিল আছে, যেখানে হচ্ছে 3টা টেবিল রো আছে, অর্থাৎ সারি আছে, আর 3টা হচ্ছে কলাম আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন কোশ্চেনগুলো দেখি যে কোশ্চেনে কি বলা হয়েছে। তো প্রথমত ক নাম্বার কোশ্চেনে দেখতেছি যে ডাইনামিক ওয়েবসাইট কি। তো ডাইনামিক ওয়েবসাইট কি এটা লিখতে বলছে অ্যাকচুয়ালি ক নাম্বার কোশ্চেনের। তো এটা আমরা একটু পরেই দেখবো সমাধানটা, ঠিক আছে। তারপরে খ নাম্বার কোশ্চেনে বলছে যে ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস এর পরিপূরক ব্যাখ্যা করো। তো এটা একটা খুব সুন্দর কোশ্চেন, এটা আমরা এক্সপ্লেন করবো কিছুক্ষণ পরেই। তারপর গ নাম্বার কোশ্চেনে আছে যে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো। অর্থাৎ ঠিক এমন একটা, যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলের মতো আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে বলছি। তো সেটা আমরা লিখবো, একটু পরেই সেটা প্র্যাকটিক্যাল দেখবো আর কি, ঠিক আছে। তারপর আমরা ঘ নাম্বার কোশ্চেনে দেখি যে যদি উদ্দীপকের টেবিলের কোড সারিকে সারি বা রোকে আর কি স্তম্ভে এবং স্তম্ভকে সারিতে পরিণত করা হয় তাহলে কি কি পরিবর্তন হবে বিশ্লেষণ করো। তো যাই হোক, অর্থাৎ আমাদের বোঝানো হয়েছে যে এই টেবিলটা যেটা আছে, টেবিলটা যদি আমরা সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করি তাহলে আমরা এইচটিএমএল এর যে কোডটা আছে, কোডে আসলে কি কি পরিবর্তন হবে, বা যে ডাটাগুলো আছে টেবিল ডাটাগুলো, এগুলা কোথায় কি থাকবে, ঠিক আছে, এটাই। তো যাই হোক, এটা আমরা সলভ করবো এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বরাবরই ম্যাক্সিমাম কোশ্চেন মানে অনেক বোর্ডে আর কি বলা যায় টেবিল টাইপের কোশ্চেন থাকলে এই কোশ্চেনটা একটা কমন আসে, মানে এই কোশ্চেনটা বরাবরই হয় আর কি খ নাম্বার কোশ্চেনে, ঠিক আছে। যে সারিকে কলামে এবং কলামকে সারিতে পরিণত করলে এইচটিএমএল কোড কেমন হবে, কি হবে, কি পরিবর্তন হবে, চিত্র সহ ব্যাখ্যা করো, এমন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু সমাধান দেখি এখন। তো সমাধানের প্রথমেই আমরা দেখবো ক নাম্বার এবং খ নাম্বার কোশ্চেনের সমাধান। ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ডাইনামিক ওয়েবসাইট কি, ঠিক আছে। তো ডাইনামিক ওয়েবসাইট, তো ডাইনামিক ওয়েবসাইট হলো তো এমন একটি ওয়েবসাইট যার বিষয়বস্তু ব্যবহারকারীরা চাহিদা ও ইন্টারেকশনের উপর ভিত্তি করে পরিবর্তন হয়, ঠিক আছে। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট কিন্তু ডাইনামিক যদি আমরা শব্দটা একটু বিশ্লেষণ করি, তো ডাইনামিক মানে কিন্তু গতি অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা ডাইনামিক মানে গতিশীল আর কি, এটা এই টাইপের কনসেপ্ট বুঝায়। তো যাই হোক, অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট হলো এমন একটা ওয়েবসাইট যেখানে আমরা ইউজার তার কিছু স্পেসিফিক কিছু বিষয় আর কি, তার ওয়েবসাইটের স্পেসিফিক কিছু বিষয়ের উপর তার পারমিশন থাকে চেঞ্জ করার, ঠিক আছে। তো যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ফেসবুক, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক যারা আমরা ইউজ করি তারা কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অ্যাকাউন্টে প্রোফাইল পিক আপলোড করতে পারি, পোস্ট করতে পারি, ঠিক আছে, কারো পোস্টে আবার রিয়েকশন দিতে পারি, ঠিক আছে, বিভিন্ন ধরনের রিয়েক্ট এবং কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি। দেখো, তাহলে আমাদের কিন্তু স্পেসিফিক কিছু আমাদের মানে অ্যাক্সেস আছে যেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। তো এই ধরনের যেই ওয়েবসাইটগুলোতে আমরা চাইলে কিছু পরিবর্তন করতে পারি বা ইউজার কিছু পরিবর্তন করতে পারে, সেই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। আর যেগুলোতে পরিণত কিছু পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র ভিজিট করতে পারবা, সেগুলোকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমরা ডাইনামিক ওয়েবসাইটের কনসেপ্টটা বুঝতে পারছো। এইটুকু লিখলে 1 মার্ক পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, খ নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেইন নেম, যে আইপি অ্যাড্রেস এর পরিপূরক ব্যাখ্যা করো, ঠিক আছে। তো ডোমেইন নেম কি এটা আমাদের একটু বুঝতে হবে এবং আইপি অ্যাড্রেস কি এটা আমাদের বুঝতে হবে। তো আমি আগে বলি ডোমেইন নেম হলে মূলত কোনো একটা ওয়েবসাইটের নেম, ঠিক আছে। ডোমেইন নেম যেটা দিছি, তো ডোমেইন নেম হচ্ছে মূলত কোনো একটা ওয়েবসাইটের নেম যেটা হচ্ছে ইউনিক হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইউনিক মানে ওই নামটা আর অন্য কারো থাকবে না আর কি, অন্য কোনো ওয়েবসাইটে থাকবে না, ঠিক আছে। এটা মূলত ইন্টারনেটে একটা ওয়েবসাইট যখন আমরা সচল করি, ঠিক আছে, যেন যে কোনো জায়গা থেকে সেটা ভিজিট করতে পারি, তখন আমাদের একটা স্পেসিফিক ডোমেইন নেম নিতে হয়। তো যাই হোক, আর আইপি অ্যাড্রেস যদি আমরা বলি, আইপি অ্যাড্রেস হচ্ছে একটা আইপি ভার্সন আছে, IPv4 আছে, IPv6 আছে। তো যদি আমরা বলি তাহলে হচ্ছে তোমার
IPv4 যদি আমরা বলি তাহলে 32 বিটের একটি অ্যাড্রেস আর কি। তো যেটা মূলত আমাদের বিভিন্ন কম্পিউটার, ঠিক আছে, তারপর কম্পিউটার, ল্যাপটপ বা হচ্ছে তোমার মোবাইল ফোন, এগুলো সবগুলোর ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস থাকে, সেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। তো অনুরূপে যখন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি, ঠিক আছে, তো তখন কিন্তু ওই ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে, ডোমেইন নামেরও কিন্তু মানে একটা আইপি অ্যাড্রেস থাকে আর কি, ঠিক আছে। তো যেটা হচ্ছে ডোমেইন নামের পরিবর্তিতে আইপি অ্যাড্রেসটা দিয়ে ডিটেক্ট করা যায়। তো ওইটাই হচ্ছে আমাদের এখানে বলছে আর কি, যে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের পরিপূরক ব্যাখ্যা করো। তো এটা আমরা একটু দেখি এক্সপ্লেনেশনটা। তো ডোমেইন নেম আর কি আইপি অ্যাড্রেসের পরিপূরক, কারণ আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, ঠিক আছে। এই যে দেখো, আইপি অ্যাড্রেস কিন্তু মনে রাখা কঠিন, কারণ এটা হচ্ছে 32 বিটের। যদি আমরা বিট বলি 01-এ, তাহলে 32 বিটের হয়। আর যদি আমরা ডেসিমেল বা অক্টালে বলি, তাহলে 4 বিট, মানে চারটা সেকশন থাকে আর কি, 4টা পোর্শন থাকে অ্যাকচুয়ালি, যেটাকে 4টা অক্টেট বলা হয়, ঠিক আছে। তো এই তার অ্যাড্রেস থাকে। তো আমি যদি উদাহরণ দিই, সাপোজ একটা এরকম থাকতে পারে যে কত, এই যে 198, 168, ঠিক আছে, 10, এই টাইপের। তো এগুলো হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এমন টাইপের আইপি অ্যাড্রেস থাকতে পারে, বিভিন্ন সংখ্যাগুলোর কম্বিনেশন আইপি অ্যাড্রেসগুলো থাকতে পারে, ঠিক আছে। তো এরকম যদি অ্যাড্রেস হয়, মানে একটা ওয়েবসাইটের নাম না থেকে যদি এরকম সংখ্যা থাকে, তো সংখ্যা রাখাটা মনে রাখা কিন্তু আমাদের ক্ষেত্রে কঠিন আর কি, ঠিক আছে। আর নাম কিন্তু আমাদের সহজে মনে রাখতে পারি। যেমন হচ্ছে বিভিন্ন এডুকেশন বোর্ডগুলোর যে আইপি অ্যাড্রেস ডোমেইন নেম আছে, সেটা আমরা এমনি বলতে পারি যে ঢাকা এডুকেশন বোর্ড, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অন্যান্য যে বোর্ডগুলো আছে, দিনাজপুর এডুকেশন বোর্ড, ঠিক আছে, সিলেট এডুকেশন বোর্ড, রাজশাহী এডুকেশন বোর্ড, এরকম, ঠিক আছে। তারপর যে বিভিন্ন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটগুলো আছে, যেমন হচ্ছে শাস্ট, ঠিক আছে, শাস্ট.edu, ঠিক আছে, duac.bd, buet.ac.bd, ঠিক আছে। এরকম টাইপের যে এগুলা আমরা কিন্তু সহজেই মানে আর কি আমরা আসলে এগুলা নামের মাধ্যমে সহজেই মনে রাখতে পারতেছি। আর সেটা যদি একটা এই যে বড় নাম্বার হইতো, তাহলে আমাদের মনে রাখা কষ্টসাধ্য হইতো। এটা এখানে বোঝানো হয়েছে আর কি, ঠিক আছে। তো তাই ডোমেইন নাম ব্যবহার করা হয়, এবং আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাসূচক ঠিকানা, এই যে এখানে বলিয়ে দিছি, ঠিক আছে, সংখ্যাসূচক ঠিকানা, যা কম্পিউটারের জন্য অনন্য, মানে আলাদা আলাদা সবার জন্য, ঠিক আছে। এবং ডোমেইন নাম হলো একটি টেক্সট ভিত্তিক ঠিকানা, যা ব্যবহারকারীদের মনে রাখা সহজ। আর যখন কোনো ব্যবহারকারী একটি ডোমেইন নাম ব্রাউজারে টাইপ করে, ঠিক আছে, ডোমেইন নামটা ব্রাউজারে টাইপ করে, তখন ডোমেইন নেম সিস্টেম, এই যেটাকে ডিএনএস বলা হয় অ্যাকচুয়ালি, ডোমেইন নেম সিস্টেম, সেই ডোমেইন নামটিকে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেসের অনুবাদ করে, অর্থাৎ তার জন্য একটা আইপি অ্যাড্রেস জেনারেট করে ফেলে, ঠিক আছে। এবং ওইটার মাধ্যমে কিন্তু সেটাকে মনে রাখে পরবর্তীতে। এবং ব্রাউজার সেই আইপি অ্যাড্রেসে থাকা সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এটাই। তো জাস্ট এই টাইপের কনসেপ্টগুলো এটা লিখলে হয়ে যাবে। আর এখানে ডিটেলসে লেখা হয়েছে, চাইলে তুমি একটু নিজের ভাষায় মডিফাই করতে পারো। তো এটুকু লিখলে তুমি ফুল 2 মার্ক অবশ্যই পাবা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন গ নাম্বার কোশ্চেনটা দেখি। তো গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML কোড লেখো, ঠিক আছে। তো চিত্রটা ঠিক এমন ছিল, আমরা দেখতে পাচ্ছি পাশে চিত্রটা ঠিক এমন ছিল, উদ্দীপকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। তো আমি এখানে চিত্রটা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পারবো ঠিক এই বরাবর যেগুলো থাকে বাম থেকে ডানে, এগুলোকে বলা হয় সারি বা রো। এই জন্য আমরা কি টিআর হিসেবে জানি, আমরা টেবিল রো হিসেবে। তাহলে টিআর কয়টা আছে এখানে বলো? 3টা আছে, ঠিক আছে। টেবিল রো আছে 3টা, এই যে 3টা হচ্ছে টেবিল রো। আর যদি কলাম বলি, কলাম কয়টা? 1টা 2টা, ঠিক আছে, এখানে এটা 3টা। তো 3টা রো 3টা কলাম আছে অ্যাকচুয়ালি। তো রো গুলাকে আমরা কিন্তু টেবিলে রো ওয়াইজ ডাটাগুলো নিয়ে থাকি। আর সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস বা অন্যান্য যেগুলো আছে, এগুলোকে প্রতিটাকে বলা হয় টেবিল ডাটা, ঠিক আছে। তো এখানে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এগুলা টেবিল ডাটা হিসেবে আছে। এখানে টেবিল ডাটা হিসেবে টেবিলে যেভাবে ছিল ওইভাবে আমি এখানে উপস্থাপন করছি, ঠিক আছে। এবং এগুলো কিন্তু সেন্টারে আছে, সবগুলো কিন্তু মিডিলে আছে অবস্থানটা, ঠিক আছে, একটা সেলের মধ্যখানে আছে। তো আর অনেক সময় এগুলা এমন থাকতে পারে যে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এগুলো কিন্তু অনেক সময় টিএস বুঝাতে পারে আর কি। টিএস মানে টেবিল হেডিং অ্যাকচুয়ালি। তো এগুলো অ্যাকচুয়ালি টেবিল হেডিং বোঝায়, কিন্তু আমাদের কোশ্চেনে যেমন দেওয়া ছিল তো তেমনটাই তো লিখতে হবে, তাই না? তো তারা হেডিং বুঝায় নাই, তারা টেবিল ডাটা হিসেবে বুঝাইছে। তো এই জন্য আমরা টিডি ইউজ করবো বা ইউজ করছি আর কি, ঠিক আছে। তো এটার জন্য HTML কোডটা পাশে আছে, তোমরা একটু দেখো। তো প্রথমে আমরা HTML ট্যাগ নিলাম, বডি ট্যাগ নিলাম, তারপর টেবিল বর্ডার নিলাম 1, ঠিক আছে, বর্ডার দিয়ে দিছি ডিফল্ট ভ্যালু হিসেবে, ভ্যালু হিসেবে। তারপর আমরা সেল স্পেসিং দিছি 0। এই সেল স্পেসিং তোমরা যদি না দাও তাও হবে, সমস্যা নেই। তবে সেল স্পেসিং না দিলে সেলগুলোর মধ্যে একটা স্পেস জেনারেট করবে, মানে একটা স্পেস থাকবে হালকা পাতলা, ঠিক আছে। তো তো এটা দেওয়া বেটার আর কি, দেওয়া ভালো আর কি সেল স্পেসিং। তো তারপর আমরা টিআর অ্যালাইন দিছি সেন্টার। অ্যালাইন মানে সবগুলা যেহেতু মিডিলে আছে প্রথম টেবিল রো এর, এই টিআর দিয়ে কিন্তু প্রথম টেবিল রোটা বোঝাচ্ছে, ঠিক আছে, এই টিআর দিয়ে। তো এই জন্য সবগুলো আমরা সেন্টারে নেওয়ার জন্য বা মিডিলে নেওয়ার জন্য সেন্টার দিছি,
আর অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর ভ্যালু হচ্ছে সেন্টার এখানে। তো যাই হোক, তারপর টিডি হিসেবে নিচ্ছি সায়েন্স, টিডি ক্লোজ করছি। টিডিতে টেবিল ডাটা বুঝে অ্যাকচুয়ালি, তো এটা প্রথমটা নিচ্ছি আমরা, টিডি ক্লোজ করছি। তারপর টিডি নিচ্ছি কমার্স, টিডি ক্লোজ করছি, এটা দ্বিতীয়টা। তারপর টিডি হিসেবে হিউম্যানিটিস নিচ্ছি, টিডি ক্লোজ করছি, ঠিক আছে। তার মানে প্রথম টেবিল রোটা আমাদের এভাবেই হয়ে গেল। তো তারপরে আমরা টিআর ক্লোজ করছি, টিআর ক্লোজ মানে প্রথম টেবিল রো যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ। তারপরে আমরা টিআর নিচে আবার অ্যালাইন নিচ্ছি সেন্টার, ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় টেবিল রোকে বোঝাচ্ছে এটা। তো দ্বিতীয় টেবিল রো অ্যালাইন হিসেবে সেন্টার নিচ্ছি, কারণ সবগুলাই মিডিলে আছে বা সেন্টারে আছে এই জন্য। তো তারপর আমরা টিডি নিছি, ফিজিক্স নিছি, টিডি ক্লোজ করছি, টিডি নিছি অ্যাকাউন্টিং নিছি, টিডি ক্লোজ করছি, টিডি নিছি হিস্টোরি নিছি, টিডি ক্লোজ করছি, অর্থাৎ ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি তিনটে আমরা টিডি নিয়ে ক্লোজ করছি, ঠিক আছে, টিডি হিসেবে নিয়ে। তারপর আমরা টিআর ক্লোজ করছি, অর্থাৎ টেবিল রোটা ক্লোজ করছি, কারণ এই টেবিল রোয়ের মধ্যে আর কিছুই নেই, ঠিক আছে। তো তারপরে আমরা নেক্সটে দেখতে পাচ্ছি কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি আছে, তো এগুলা নিছি। তো তারপর আবার ওইটা নেওয়ার জন্য আমরা টিআর নিছি একটা, টিআর দিয়ে টেবিল রো বুঝে অ্যাকচুয়ালি, টিআর নিছি, অ্যালাইন নিছি সেন্টার। তারপরে আমরা, কারণ এগুলো সেন্টারে আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর সেন্টার যদি না থাকতো, যদি লেফটে থাকতো তাহলে অ্যালাইন হিসেবে লেফট নিতাম, আর লেফট ডিফল্ট হিসেবে ডিফল্ট অ্যালাইন হিসেবে কাজ করে, এই জন্য লেফটের সময় না নিলেও চলে আর কি তখন। তো যাই হোক, সেটাতে আমরা আসতেছি না এখন। তো টিডি নিছি, কেমিস্ট্রি নিছি, টিডি ক্লোজ করছি, টিডি নিছি, ম্যানেজমেন্ট নিছি, টিডি ক্লোজ করছি, এই যে কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, তারপর ইসলামিক হিস্টোরি আছে, ঠিক আছে, টিডি নিয়ে ইসলামিক হিস্টোরি নিয়ে ক্লোজ করছি, টিডি ক্লোজ। তারপর টিআর ক্লোজ করছি, তারপর টেবিল ক্লোজ করছি, ঠিক আছে। তো কারণ আমাদের টেবিল শেষ হয়ে গেল, আর কোনো কিছু ডাটা নাই। তারপর আমরা বডিটা ক্লোজ করছি, এসটিএমএলটা ক্লোজ করছি। তো মূলত এই এসটিএমএল কোডটা লিখলেই অ্যাকচুয়ালি এরকম একটা টেবিল আমাদের দেখাবে, ঠিক আছে। তো সেটা আমরা এখন কোডটা বিস্তারিত দেখব। এটার জন্য আমি ভিএস কোড যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে আমি দেখাবো। তো এটা হচ্ছে ভিএস কোড, যেই কোডটা ওইখানে লিখছি সেটাই কিন্তু হুবহু ওইখানে লেখা আছে। তো এটা যদি আমি এখন ওপেন করি, ঠিক আছে, বা রেন্ডার করি একটা ব্রাউজারের মাধ্যমে, তো তোমরা এখন দেখতে পাবা যে কেমন একটা টেবিল দেখায়। এই যে এরকম একটা ঠিক টেবিল দেখাবি। তাহলে দেখো, এটা একটু আমি চাইলে বড় করে দেখাতে পারি, ঠিক আছে। তো দেখো একটা টেবিল দেখাচ্ছে, যেমন টেবিলটা আমরা আসলে দুদীপকে দেখছি। তো সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস যেগুলো আছে সেভাবেই কিন্তু দেখেছি, ঠিক আছে। তো এটা আমি বড় করে দেখেছি আর কি। তো আইটা যে ব্রাউজারটা সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে মূলত আমাদের ওয়েব পেজগুলো দেখে থাকি, তো এই জন্য ওয়েব পেজে এভাবে দেখাবে ঠিক। তার মানে দেখো, আমরা কিন্তু উদ্দীপকের মতোই পাচ্ছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, পরবর্তীতে আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে চলে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে অবশ্যই কোডটা তোমরা লিখে নিবা, আর চাইলে তোমরা মোবাইলেও করতে পারো এটা, ঠিক আছে। আচ্ছা, মোবাইলেও করতে পারো। মোবাইলে করার জন্য কিভাবে এই কোডগুলো করে তোমরা আউটপুটগুলো চেক করবা, তো সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, সেটার কিভাবে করবে বিস্তারিত ভিডিও, একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, তোমার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি এটা দেখে নিজে এগুলো প্র্যাকটিস করতে পারো। আর চাইলে প্লেলিস্ট আছে আমার, আসলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এবং চ্যানেলে গিয়েও সেখানে প্লেলিস্ট সেকশনে গিয়ে প্লেলিস্ট পেয়ে যাবা। তো সেই প্লেলিস্ট থেকেও অল ইন ডিটেলসে সবগুলা ক্লাসে দেওয়া আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেখান থেকেও তুমি দেখতে পারো আর কি, যদি কনসেপ্টে ঝামেলা থাকে। যাই হোক, পরবর্তীতে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে, ঘ নাম্বার কোশ্চেনে। তো ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে যে উদ্দীপক, যদি উদ্দীপকের টেবিলের কোড সারিকে, ঠিক আছে, অর্থাৎ টেবিলের সারিকে স্তম্ভ মানে কলাম বুঝাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এবং তোমার স্তম্ভকে সারিতে পরিণত করা হয়, তাহলে কি কি পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো। অর্থাৎ টেবিলের যে সারিগুলো আছে সারিগুলোকে যদি আমরা কলামে পরিণত করি এবং কলামগুলোকে যদি সারিতে পরিণত করি, তাহলে কি কি পরিবর্তন হবে, এটাই আমাদের এক্সপ্লেন করতে বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বিশ্লেষণ করতে বলছে, এবং সাথে আমাদের কোডটাও দেখাই দিতে হবে। তো যাই হোক, আমরা এটা এভাবে অ্যান্সার করতে পারি যে যদি উদ্দীপকের টেবিলের সারিকে স্তম্ভে এবং স্তম্ভকে সারিতে পরিণত করা হয়, তাহলে টেবিলের গঠন পরিবর্তিত হবে, এবং টেবিলের সারিগুলোকে স্তম্ভে এবং স্তম্ভগুলো সারিতে রূপান্তরিত হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং কি কি পরিবর্তন হবে সেটাও আমরা নোট ডাউন করছি এখানে, ঠিক আছে। তো দেখো, সেটা হচ্ছে টেবিলের গঠন। তো টেবিলের সারি এবং স্তম্ভের সংখ্যা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যতগুলো সারি আছে, যতগুলো কলাম আছে, ততগুলাই থাকবে আর কি। কারণ এখানে কিন্তু টেবিলটা আমরা দেখছি যে 3টা সারি আছে, 3টা কলাম আছে, তো যেহেতু সংখ্যাগুলো একই, তো এই জন্য অপরিবর্তিত থাকবে। বর্তমানে 3টি সারি এবং 3টি স্তম্ভ রয়েছে, এই যে এখানে উল্লেখ করা হয়েছে, এবং পরিবর্তিত করার পর 3টি স্তম্ভ বা 3টি কলাম অ্যাকচুয়ালি এবং 3টি সারি হবে, ঠিক আছে। তারপর ডেটা বিন্যাস, ডাটাগুলোর কি পরিবর্তন হবে, তো টেবিলের ডেটা বিন্যাস পরিবর্তিত হবে, ঠিক আছে। এবং আগে সারি বরাবর যে ডাটাগুলো ছিল সেগুলো এখন কি হবে বলো, স্তম্ভ বরাবর থাকবে, ঠিক আছে। এটা এইভাবে এক্সপ্লেন করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সুন্দর করে এই কথাগুলো তোমরা লিখতে পারো। তো একটু পরে দেখবো আমরা কিভাবে পরিবর্তন হচ্ছে। তারপর বলছে যে HTML কোড পরিবর্তন, HTML কোডের কি পরিবর্তন হবে। তো টেবিলের HTML কোডে টিআর এবং টিডি ট্যাগের বিন্যাস পরিবর্তন করতে হবে, অর্থাৎ টিআর এবং টিডি একটু ভিন্ন ভিন্ন হবে এখন, ঠিক আছে। তো সেটাই আমরা এখন দেখবো বিস্তারিত। দেখো, আমরা সাইড নোডে আগে চিত্রটা খেয়াল করি। সাইড নোডে আমি টেবিলটা ড্র করছি। তো এইটা যে টেবিলটা আছে এটা আসলে উদ্দীপকের, প্রথম যে টেবিলটা আছে এটা উদ্দীপক, ঠিক আছে।
এটা উদ্দীপক, আমি একটু লিখে দিই, এটা উদ্দীপকের টেবিল, ঠিক আছে। আর নিচে যেটা আছে এটা পরিবর্তিত টেবিল, সারিগুলোকে কলামে পরিবর্তিত টেবিল, ঠিক আছে, পরিবর্তিত অর্থাৎ সারিগুলোকে কলামগুলোতে সারিতে পরিণত করে যেটা পাই সেটা। তো দেখো উদ্দীপকে যেটা আমরা পাইছিলাম সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এভাবেই ছিল এবং সাবজেক্টগুলো এভাবেই ছিল। তো আমরা যদি সারিগুলোকে কলামে পরিণত করি, অর্থাৎ এই বরাবর যেগুলো আছে, এই বরাবর যেগুলো আছে এগুলোকে বলা হয় সারি অ্যাকচুয়ালি। তাহলে 3টা সারি আছে, সারিগুলোকে যদি কলামে নিয়ে যাই, তার মানে এই যে প্রথম যে সারি কলামে নিয়ে যাই, ঠিক আছে, অর্থাৎ এই সারিগুলো যেগুলো আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই সারিটা যদি আমরা ধরি প্রথমটাই যে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এটা প্রথম সারি আছে না, তাহলে কলামে চলে আসবে, প্রথম কলামে চলে আসবে। প্রথম কলাম কি বরাবর বোঝায়, এই যে নিচ বরাবর। তাহলে দেখো সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, তার নিচে একটু খেয়াল করো তো, এই যে এটা প্রথম কলামে, প্রথম সারিটা প্রথম কলামে চলে আসছে। দেখো এই যে সায়েন্স আছে, কমার্স আছে, হিউম্যানিটিস আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দ্বিতীয় যে টেবিল ইয়াটা আছে, টেবিল রোটা আছে, যেটাকে সারি হিসেবে জানি, ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি, এটা কিন্তু দ্বিতীয় রোতে আছে, এটা কিন্তু দ্বিতীয় কলামে চলে যাবে। যেমন হচ্ছে ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি, এই যে দেখো দ্বিতীয় কলাম এটা, এই যে দ্বিতীয় কলাম এটা এ বরাবর চলে আসছে, প্রথমটা এই বরাবর আসছে, দ্বিতীয়টা দ্বিতীয় কলাম বরাবর আসছে। তারপর তৃতীয় যে টিআরটা আছে, ঠিক আছে, টেবিল রোটা আছে, যেটা কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি, তো এটা কিন্তু আমাদের তৃতীয় কলাম বরাবর চলে আসছে, এই যে কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি, ঠিক আছে। এইভাবেই আসলে পরিবর্তনগুলো হবে অ্যাকচুয়ালি, সারিগুলোকে কলামে নিয়ে গেলাম, কলামগুলোকে সারিতে নিয়ে গেলাম, এটাই। আশা করি বুঝতে পারছো। এবং এটার জন্য HTML কোডটা এখানে লেখা আছে আগের মতোই। তো দেখো আমরা জাস্ট এখন এই যে নিচে যে টেবিলটা আছে এটার জন্য HTML কোড লিখবো। তো এটার জন্য HTML কোড, এই জন্য আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখা দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এই যে এটার জন্য HTML কোড লিখবো। তো যাই হোক, তাহলে দেখো প্রথমে আমরা টেবিল বর্ডার নিলাম 1, সেল স্পেসিং নিলাম 0 আগের মতোই। তো টিআর নিলাম, এলাইন নিলাম সেন্টার, এই যে সবগুলো সেন্টারে আছে। প্রথমে আছে সায়েন্স, ফিজিক্স, তারপর কি বলো কেমিস্ট্রি। তো এই জন্য টিআর নিলাম, এলাইন নিলাম সেন্টার, টিডি দিলাম সায়েন্স, টিডি ক্লোজ, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, এই যে লাইন বরাবর নিয়ে নিলাম। তারপর দ্বিতীয় টেবিলটা বোঝাচ্ছি, এটা প্রথম টেবিলটা চলে গেলো, প্রথম টেবিলটা ক্লোজ, দ্বিতীয় টেবিলটা নিলাম, ঠিক আছে। তারপর কমার্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই যে কমার্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আছে, 3টা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, ডাটা হিসেবে। তারপর তৃতীয় টেবিল নিলাম, যেটা হচ্ছে টিআর, ঠিক আগের মতোই বলা যায়, জাস্ট ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে এটি। তো তৃতীয়তে আছে আমাদের হিউম্যানিটিস, হিস্টোরি এবং ইসলামিক হিস্টোরি, তো 3টে আমরা নিয়ে নিছি। তারপর টেবিল ক্লোজ করছি, বডি ক্লোজ করছি, HTML ক্লোজ করছি। আশা করি বুঝতে পারছো, এই HTML কোডটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো যেভাবে প্রথমে ব্যাখ্যাটা লিখছি এভাবে তুমি একটু নিজের ভাষায় লিখতে পারো, ঠিক আছে। এবং এই যদি কোডটা লিখে দাও এবং চিত্রটাও একটু দেখাই দিব, অবশ্যই চিত্রটা দেখাই দিয়ে কোডটা যদি লিখে দাও তাহলেই হয়ে গেল, 4 মার্ক পাবা, ঠিক আছে। 1 মার্কও কাটা, মানে কাটার কোনো ওয়ে নাই আসলে অ্যাকচুয়ালি। তো আমরা এখন এই প্র্যাকটিক্যালি কোডটা দেখবো, ঠিক আছে। এই যে এই কোডটা, যে কোডটা ওইখানে লিখছি, এই কোডটা এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা যদি আমরা রান করে দেখি বা রেন্ডার করে দেখি তাহলে একটু দেখতে পাবো তোমরা এখনই, ঠিক আছে। এই যে ওপেন উইল সার্ভার দিলাম, এই যে দেখো এখন আমাদের কি আগে ছিল এখানে পাশাপাশি কিন্তু দুইটা আছে, একটু আগে যেটা করছি সেটা কিন্তু এর পাশেই আছে এখানে। তাহলে দেখো তো প্রথমে এটা দেখাই, এটা হচ্ছে উদ্দীপকে যেটা ছিল সেটা। তাহলে কি আছে, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এই রো বরাবর আছে না, এই রো বরাবর কিন্তু আছে। তো এটাকে আমরা এখন কলামে নিয়ে আসবো। দ্বিতীয়টা আমি দেখাই এখানে, এই যে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এই যে প্রথম কলাম বরাবর এটা অবস্থান করতেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, প্রথম কলাম বরাবর অবস্থান করতেছে। তো অনুরূপে এইভাবে আসলে পরবর্তীতে দ্বিতীয় রো আছে ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি, এটা কিন্তু এই যে দ্বিতীয় কলামে চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে তৃতীয় থেকে কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি, এটা কিন্তু তৃতীয়তে চলে আসছে। আশা করি বুঝতে পারছো, এইভাবে HTML কোডটা লিখতে হবে। তোমরা HTML কোডটা এটা লিখবা, ঠিক আছে, একটু খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবা মোবাইলে। তো আজকে আসলে এই পর্যন্তই ছিল, ঠিক আছে। এটাই আর কি, এইভাবে সলভ করলেই ফুল মার্ক পাবা অবশ্যই। তো এতক্ষণ থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। আর অন্যান্য যে বোর্ডগুলো আছে সেগুলোরও সিকিউগুলো সলভ করা আছে এবং অন্যান্য অধ্যায়গুলোরও সিকিউ সলভ করা আছে, সেটা চাইলে তুমি প্লেলিস্ট থেকে দেখতে পারো। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এবং তুমি চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।